বক্তব্যটা নিয়ে খুব জোরদার এখন আলোড়ন চলছে এবং আন্দোলন চলছে, সেটা হচ্ছে যে বন্দে মাতরম। তো এটা খুবই মানে কঠিন একটা বিষয়। এখন এই বিষয়টা বলতে গেলেও একটা যেন বিতর্কের বিষয় হয়ে গেছে। কিছুদিন আগে ভারতবর্ষের পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা পাশ করেছেন আইন বলা যায়নি, মানে একটা নির্দেশিকা দিয়েছেন, আইনই বলা যেতে পারে, পার্লামেন্ট তো আইনই তৈরি করে। তো সেখানে বলেছেন যে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে ন্যাশনাল সং, আর জাতীয় স্তোত্রবাই হচ্ছে ন্যাশনাল অ্যান্থেম। এই যে ন্যাশনাল সং আর ন্যাশনাল অ্যান্থেম, এটা নিয়ে অনেকদিন ধরেই ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হচ্ছে। তো এই আলোচনায় তিনি বললেন যে আমাদের প্রত্যেকটি সরকারি অনুষ্ঠানে যখন জাতীয় পতাকা তোলা হবে, স্টুডেন্টরা যখন স্কুলে প্রার্থনা করবে, তখন জনগণ মন আগে বন্দে মাতরম গাইতে হবে, এবং বন্দে মাতরমের পুরোটা গাইতে হবে, পুরোটা 3 মিনিট 10 সেকেন্ড। আর আমাদের কালকে একজন একটু ভুল কথা বলে দেখলাম আমাদের এই ইয়েতে, সম্ভবত 59 সেকেন্ড আমাদের যে বন্দে মাতরমটা গাওয়া হয়, জনগণ মন অধিনায়ক জয় হে, 56 সেকেন্ড। আচ্ছা, তাহলে 52 সেকেন্ডের আগে 3 মিনিট 10 সেকেন্ড গাইতে হবে। এখন বন্দে মাতরমের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জনগণ মন রবীন্দ্রনাথ, কি হলো ব্যাপারটা? আমি এটা নিয়ে খুব কনফিউশনে আছি নিজে। আমাদের বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে কি রাস্তায় নামিয়ে দেওয়া হলো পলিটিক্যাল পোলারাইজ বা কিছু একটা ভাবনার জন্য? খুব বিষয়টা উদ্বেগের হয়ে গেছে গতকাল থেকে। কি হবে এবার? শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এবিপি আনন্দ প্রশ্ন করেছিল যে আপনি কি মনে করেন? তিনি অনেকগুলো কথা বলেছিলেন, তবে তার একটা ব্যাখ্যা বলছি যে আমি একটু প্র্যাকটিক্যাল হতে চাই। আপনি একটা চিন্তা করুন, 3 মিনিট 10 সেকেন্ড আর তার সঙ্গে 52 সেকেন্ড যোগ করলে 4 মিনিট 2 সেকেন্ড হয়। তাহলে কোনো 85 বছরের বৃদ্ধ যদি শ্রোতা থাকে, 80 বছরের বৃদ্ধা যদি শ্রোতা থাকে, তিনি যদি দাঁড়িয়ে জনগণ মনকে বা বন্দে মাতরমকে অভিবাদন জানায়, তাহলে 4 মিনিট সেই বৃদ্ধ বা বৃদ্ধা বা হার্টের পেশেন্ট যদি দাঁড়ায়, তাহলে কি তার পক্ষে সেটা সম্ভব হবে? স্কুলের বাচ্চারা উল্টে পড়ে যায়, তাহলে হয় তিনি অবমাননা করছেন, না হলে তাকে ওই অনুষ্ঠান ছেড়ে সেখান থেকে চলে যেতে হবে, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। এটা নিয়ে কি দরকার? এই নিয়ে কেউ বলছেন বঙ্কিমচন্দ্র বিশাল বড়, কেউ বলছেন রবীন্দ্রনাথ বিশাল বড়। এবারে ঝগড়াটা কি বলতে গেলে, বঙ্কিমচন্দ্র তো সাহিত্য সম্রাট, রবীন্দ্রনাথ তাকে বলছেন যে বঙ্কিমচন্দ্র আমাদের মেন্টর, আমার মেন্টর। যখন গদ্য সাহিত্য তৈরি হচ্ছে, যখন সাহিত্যে নানা রকমের লেখা শুরু হচ্ছে গদ্যের উপর নির্ভর করে, অষ্টাদশ শতাব্দীর অন্ধকার কাটিয়ে যখন 19বিংশ শতাব্দী হচ্ছে, তখন তো বঙ্কিমচন্দ্র গদ্য সাহিত্যকে অনেক জায়গায়, অনেকটা বড় জায়গায় নিয়ে গেছে। তার লেখা, তার চিন্তা ভাবনা, তার ভাবনা অনেকটা জায়গায়। এবার কি হবে? হবেটা কি? তো ব্যাপার হচ্ছে, তাহলে বঙ্কিমচন্দ্র বড় না রবীন্দ্রনাথ বড়? কে ডিসাইড করবে? হুইল বেল দ্য ক্যাট? ক্যাপিটালের গোড়ায় ঘন্টাটা বাঁধবে। আর রবীন্দ্রনাথ এমন একজন মানুষ, প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই হিসাবে আমাদের গর্ব আছে। এবং এখনো সারা বিশ্বে অনেক দেশে রবীন্দ্রনাথের লেখা পড়ানো হয় এবং তার উপরে ডক্টরেট উপাধি দেওয়া হয়। আমার বঙ্কিমচন্দ্র, তিনি আবার বাংলা সাহিত্যের গদ্যের ভগীরথ, সাহিত্য সম্রাট,
রবীন্দ্রনাথ তাকে নিজেই বলছেন উনি আমার মেন্টর। আবার বলছেন বঙ্কিমচন্দ্র ইজ নট লাইক এ রাইটার, তিনি স্বাধীনতা ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী, এবং তিনি বহু মানে লেখককে তুলে এনেছেন, নতুন করে তাদের দিশা দেখিয়েছেন। তিনি কেবলমাত্র শুধুমাত্র একজন লেখক নন, একজন ঔপন্যাসিক নন। বিভাগী পড়া সাহিত্য সংগ্রাম কি হবে তাহলে? এইরকম যুদ্ধ আমাদের বাঙালির মধ্যে লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল? আবার এটাও হলো যে ন্যাশনাল লেভেলে ভারতবর্ষের পার্লামেন্টে যাদেরকে নিয়ে যুদ্ধ হচ্ছে তারা দুজনই বাঙালি, আমাদের বাংলার লোক, আমাদের বাংলার লোক। একজন 24 পরগনায় জন্ম, আর একজন তার কিছু দূরে কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্ম। এই দুজন বাঙালি। এখন যাই হোক, তো এখন কি হয় দেখা যাক, কত কথা বলে কি বলে দেখা যাক। তো এখন এই কারণে দিল্লি পার্লামেন্ট আলোচনা করলো যে 1875 সালে বন্দে মাতরম লেখা হয়েছিল। তাহলে এটা 2025 সাল থেকে তারা আলোচনা শুরু করেছিল, তার মানে তখন হচ্ছে 150 বছর, বন্দে মাতরমের 150 বছর। আর রবীন্দ্রনাথ জনগণ মনটা লিখলেন 1911 সালে। 1911 সালে রবীন্দ্রনাথ জনগণ মনটা লিখলেন। ঘটনাটা হলো কি, যে বঙ্কিমচন্দ্র, আপনারা জানেন যে বঙ্কিমচন্দ্রর বাবা এবং বঙ্কিমচন্দ্র দুজনেই ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন, ব্রিটিশদের চাকরি করতেন। চাকরিটাকে ছেড়ে দিয়ে যে সুকান্ত ভট্টাচার্য নিয়ে কবির সঙ্গে আলোচনা হচ্ছিল, যে তখনকার এমন একটা সময় কোনো বাঙালি, আবেগপ্রবণ বাঙালি, সেন্সিবল বাঙালি, যার মধ্যে হৃদয় বৃত্তি আছে, তারা কোনদিন ওই মূল স্রোত থেকে অর্থাৎ ব্রিটিশ বিরোধিতা থেকে পিছিয়ে আসতে পারবে না, কেউই পারবে না। তার যদি সত্যিকারের শুভবোধ থাকে কেউই পারবে না। তো বঙ্কিমচন্দ্রেরও নেই, কিন্তু যিনি খড়গ ধরতে পারেন খড়গ, যিনি মসি ধরতে পারেন মসি, তো লেখকেরা তারা তো লিখে করবেন কাজ। তো তিনি তখন ওইসব আনন্দমঠ, বিষবৃক্ষ, কপালকুণ্ডল, এইসব সমাধির নানান এগুলি পেরিয়ে সব উপন্যাসগুলো লিখতে রাখলেন। তো 1875 সালে বঙ্কিমচন্দ্র যখন প্রথম বন্দে মাতরমটা লিখলেন, সেই বন্দে মাতরম কলকাতার জাতীয় কংগ্রেসে রবীন্দ্রনাথ গাইলেন, নিজে গাইলেন বন্দে মাতরম, নিজের সুরে নিজে গাইলেন, নিজের সুরে নিজে গাইলেন 1896 সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে নিজের সুরে। তখন তো ওইটাই জাতীয় সঙ্গীত ছিল। তখন ওইটাই জাতীয় সঙ্গীত ছিল। ওটা একদম অনেক দিন পর্যন্ত 1937 সাল পর্যন্ত জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরমটা ছিল। তারপর করোনা কি, মহাত্মা গান্ধী সেখানে অনশন করছে, যদুনাথ ভট্টাচার্য আবার ওইটা সুরারোপ করেছিলেন পরবর্তীকালে। হ্যাঁ, যদুনাথ ভট্টাচার্য এটা সুরারোপ করেছিলেন পরবর্তীকালে। তো ব্যাপারটা হচ্ছে এই যে রবীন্দ্রনাথ গেয়ে দিলেন 1896-তে, তখন রবীন্দ্রনাথ আস্তে আস্তে উঠছিলেন 1861 পর থেকে, তখন ওইটার গানটা আরো মানুষের কাছে পৌঁছে গেল। বন্দে মাতরম এই শব্দটা মানুষের মনে আগুন ধরিয়ে দিল, একবারে মানুষের মনে আগুন ধরিয়ে দিল। তো সারা ভারতবর্ষ উত্তাল, সকলের মনের মধ্যে একটা মানে আগুনের স্ফুলিঙ্গ। বন্দে মাতরম বলতে বলতে যে যেখানে যোদ্ধারা আছে, স্বাধীনতার যোদ্ধারা, ওই ধ্বনি দিতে দিতে তারা ইউনাইটেড হচ্ছে, ওই ধ্বনি দিতে দিতে তারা লড়াই করছে, ওই ধ্বনি দিতে দিতে তারা এগিয়ে যাচ্ছে ব্রিটিশ বিরোধী স্লোগান দিতে দিতে।
মহাত্মা গান্ধী একসময় লিখেছিলেন, যখন পরে মহাত্মা গান্ধী জয় হিন্দ একটা শব্দ তুলেছিলেন গোটা ভারতবর্ষে, তাতে বলছি জয় হিন্দ বলতে গেলে বন্দে মাতরমকে কখনো অসম্মান করা যাবে না। সুভাষচন্দ্র সুভাষচন্দ্র যখন জয় হিন্দ বলেছিলেন, কিন্তু জয় হিন্দ উচ্চারণ করতে গেলে কিন্তু বন্দে মাতরমকে হলো মহাত্মা গান্ধী বলছে, মহাত্মা গান্ধী ওইটা বলছে। জয় হিন্দ বলতে গেলে কিন্তু আমাদের বন্দে মাতরমকে অশ্রদ্ধা বা অসম্মান করা যাবে না। নেতাজি এটা বলতেন কোনটা? বন্দে মাতরম না, তার একটা স্লোগান আজাদি পৌঁছের জয় হিন্দ দিয়েছে, জয় হিন্দ দিয়েছে, কিন্তু বন্দে মাতরমকে অশ্রদ্ধা বা অসম্মান করা যাবে না। এবং তিনি মনে করিয়ে দিলেন যে জয় হিন্দ বলতে গেলে বন্দে মাতরম বলতে হবে, একসঙ্গে দুটো বলতে হবে। ওইটা মহাত্মা গান্ধী বললেন তখন। তিনি তো অবিসংবাদিত ব্যক্তিত্ব, এই পাওয়ার ওয়াজ ডেইলি বাট অথরিটি এলো মাস। তার কর্তৃত্ব প্রচুর, কিন্তু মানে ক্ষমতা নেই কিন্তু কর্তৃত্ব প্রচুর। ক্ষমতা নেই অর্থে তিনি কোনো পদ অবলম্বন করেননি, কিন্তু মানে the love came from individuals, সকলের প্রতি ভালোবাসা থেকে এই এটা এসেছে। তো যাই হোক, এইরকম করে চলছে। এইরকম করে চলতে চলতে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা তারা বললেন যে বন্দে মাতরম আমরা গাইব না, কেননা এখানে দেব দেবীর উল্লেখ আছে। গোটা মুসলমান, অনেক মুসলমান সম্প্রদায়ে যারা বুদ্ধিজীবী তারা বললো আমি গাইব না। তখন হি দুর্গা দশপ্রহরণ ধারিণী নমামি তারিণী রিপুদলবারিণী মাতরম বন্দে মাতরম, আমি এটা গাইব না, আমরা গাইব না। এখানে হিন্দুদের দেব দেবীর কথা কি হবে? একটা মিটিং বসলো কংগ্রেসের মধ্যে যারা ছিল তাদের মধ্যে মিটিং বসলো, সকলেরই পরামর্শ নেওয়া হলো। সকলের পরামর্শ নেওয়া হলো, তাতেও কোনো ফললাভ হয়নি, শেষকালে নেতাজি সুভাষচন্দ্র বসু এলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে, যে কবিগুরু এই তো ব্যাপার, কি উপায় আছে বলো তুমি? কবিগুরু বললেন একটা কাজ করো, দুটো স্তবক তোমরা নাও, যে দুটো স্তবকে দেশমাতার বন্দনা আছে কিন্তু আমাদের দেব দেবীর বন্দনা নেই, প্রথম দুটো স্তবক। তাহলে ঠিক হলো যে বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত হবে। তারপর তখন মানে কি, তখন ব্রিটিশদের বিরুদ্ধে যাদের লড়াই, সেই লড়াইটাকে একত্রিত করে সংগঠিত করে লড়াইটাকে করছে জাতীয় কংগ্রেস। তাহলে জাতীয় কংগ্রেসের জাতীয় সঙ্গীত মনোনীত হলে হয়, তাহলে আমরা এটাকে জাতীয় সঙ্গীত করব। সেরকম ভাবে আমাদের ব্যাপারটা এগোচ্ছে। আর ওইটা তো আপনি জানেন যে প্রথম ওই বন্দে মাতরম গানটা কিন্তু বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ছাপা হয়েছিল, তারপরে আনন্দমঠ উপন্যাসে ওইটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর আনন্দমঠ উপন্যাস তো আপনি জানেন, তখন তো 1857 সালে সিপাহী বিদ্রোহ ঘটে গেছে। তখন তো রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের কত বয়স? 1837 আর 1857, মানে 20 বছর বয়স, 19-20 বছর বয়স। এই তারপরে ওই সন্ন্যাসী বিদ্রোহের মতো করে একটা বিদ্রোহ, সেইটাকে একটা কাল্পনিক রূপ দিয়ে ওইটাকে একটা আনন্দমঠটাকে পরিবেশিত হলো, যাতে আমাদের স্বাধীনতা যোদ্ধারা ইউনাইটেড এন্ড উদ্বুদ্ধ হয়। তো এইরকম একটা ব্যাপার। তো আপনারা মানে কি বলা যায় যে এরপরে ওই গানটা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ওইটার অনুবাদ হলো, এবং ইংরেজি অনুবাদ করতে গিয়ে আমাদের ঋষি অরবিন্দ একটা কথা বললেন, সেটা আমাদের পরবর্তীকালে ভগতোষ চ্যাটার্জি বলছিলেন যে Sri Aurobindo commented on his English translation of the poem, it is difficult to translate the national anthem of Bengal into verse in another language owing to its unique union of sweetness, simple directness
and high poetic forces. মানে কোন রকম ভাবে কোন অনুবাদে আসছে না, ওটা তো বাংলা ভাষাও নয়, বাংলার সংস্কৃত মিশিয়ে করা আছে। সুতরাং সুতরাং মলয়জ শীতলাম স্বচ্ছ শ্যামলাম মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না, বাংলা বলছে শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সপ্তকোটি কণ্ঠ কবি কবি নাদ করালে দ্বিসপ্তকোটি পুজোহীন প্রীত কর করবালে। অবলা কেন না এত বলে, এটা বাংলা নয়, বাংলা তো আছে, বাংলা এবং সংস্কৃত। কিন্তু এর মধ্যে যে একটা মায়ের বন্দনা, এবার ওই বঙ্কিমচন্দ্রটা কি করেছে, যে দুর্গার যে পরাক্রমী শক্তি, দশপ্রহরণ শক্তি, সেই শক্তিটা আছে ভারত মাতা। তাহলে ভারত মাতা কেন ব্রিটিশকে দাঁড়াতে পারবে না? তো সেইটাই উনি আসলে বলতে গেছেন। এবার সেইটা বলতে গেছেন মানেই তো আনন্দ, মানে সন্ন্যাসীদের মধ্যে যে বিদ্রোহ দেখা, মানে বিদ্রোহ করবার জন্য গানটা মুখোমুখি দিয়েছেন। তো সেইটা এইরকম একটা পর্যায়ে। তো ব্যাপারটা হচ্ছে ওই ঋষি অরবিন্দ, শ্রী অরবিন্দ তিনি বললেন যে এট যে সুইটনেস, এট যে ডাইরেক্টনেস এবং এট যে পোয়েটিক এনফোর্সমেন্ট, কাব্যিক, যেটা হৃদয় যন্ত্রিকা আলোড়ন তুলতে পারে, শিরায় শিরায় রক্ত ঝরিয়ে দিতে পারে, মস্তিষ্কের স্নায়ু থেকে মস্তিষ্কের স্নায়ুতে একটা তরঙ্গ তুলে দিতে পারে, কোন ইংরেজি কবিতা, কোন উর্দু কবিতা, কোন কবিতাতেই সেটা সম্ভব নয়। সেটা শ্রী অরবিন্দ নিজে ঘোষণা করলেন। তো এইরকম করে করে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গানটা গাওয়া হলো। এবারে এটা আসলে একটু ডিবেটেবল ব্যাপার। তারপরে আমাদের লর্ড লিটন এসেছিলেন আমাদের ভারত, মানে বড়লাট, উনি এসে ভারতবর্ষে এলেন। তো তখন ওই জাতীয় কংগ্রেসের অধিবেশন বসছে। আবার এই গানটা কিন্তু আবার বেনারসের অধিবেশনে সরলা দেবী সম্ভবত গিয়েছিলেন, এরকম অনেকেই গিয়েছিলেন পরপর গানটা, মানে বড় বড় যারা তখনকার দিনে গায়ক গায়িকা ওই কংগ্রেসের অধিবেশনে গিয়েছিলেন। তারপরে আমাদের লর্ড বড়লাট লিটন এলেন, তাকে আমাদের কি বলে ওই এ করার জন্য, তাকে কি বলে ওটাকে সম্বর্ধনা দেওয়ার জন্য জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হচ্ছিল দুজনকে। সম্ভবত হিন্দি কবি রামদাস নাকি একটা নাম, আর রবীন্দ্রনাথ। তো সেই হিন্দি কবি এবং রবীন্দ্রনাথ দুজনে দুটা কবিতা লিখলেন। এবার বিতর্ক দেখা দিল। রবীন্দ্রনাথের যারা মানে বিরোধী কবি, তারা বলল যে না, রবীন্দ্রনাথ তো জনগণ মন অধিনায়ক, যে জয় হে ভারত ভাগ্য বিধাতা, এই ভারত ভাগ্য বিধাতা বলেছে লর্ড লিটনকে, ভারত ভাগ্য বিধাতা বলেছে লর্ড লিটনকে, বড় লর্ড লিটনকে। তাই হবে না তো, রবীন্দ্রনাথের কেন জনগণ মন গাওয়া হবে? আর রবীন্দ্রনাথ তখন নিজেই অনেকখানি কথা লিখলেন, সে কথাটা বলতে গেলে একটু সময় লেগে যাবে, সেটা পরে আলোচনা করা হবে। আমি লিখেছি ওইটা একটা জায়গায়। তো সেখানে ওই এক দুটো ঘটনা, ওই জাতীয় কংগ্রেসের অধিবেশনে দুটো পার্ট ছিল। একটা পার্টে সম্বর্ধিত করা হলো লর্ড লিটন বা বড় লর্ড লিটনকে, তখন ওই হিন্দি কবি উর্দু কবি ওইটাকে গাওয়া হলো। আর পরে জাতীয় কংগ্রেসের যখন অধিবেশন শুরু হলো, তখন গাওয়া হলো জনগণ মন অধিনায়ক জয় হে। এবার রবীন্দ্রনাথ নিজে বললেন, আমি যদি তার হয়ে লিখি, ওই লর্ড লিটনকে সম্বর্ধনা দিই, তাহলে যিনি আমাকে অনুরোধ করেছিলেন ওই লর্ড লিটনের বন্ধু, তাহলে তিনি স্বীকার করবেন যে আমি এটা লর্ড লিটনকে অভিবাদন জানানোর জন্য লিখছি, না আমি অন্য কোনো ভারত মায়ের কথা লিখছি। এরকম করে একটা তখন বিতর্ক রবীন্দ্র বিরোধীদের সঙ্গে, যে রবীন্দ্রনাথের গানটা যখন গাওয়া হলো জনগণ মন, তখন রবীন্দ্রনাথেরটা জাতীয় সঙ্গীত হবে না, ওইটা জাতীয় সঙ্গীত হবে। এবার আস্তে আস্তে চর্চাটা শুরু হতে শুরু